আইপিএল 2024-এ প্রথমবারের জন্য পরাজিত হলো কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ের কাছে চেন্নাইয়ের ঘরের মাঠে কলকাতার প্রথম পরাজয়। এবং যদি জিজ্ঞাসা করা হয় যে এই ম্যাচে কেকেআর ঠিক কোন জায়গায় হারলো, কেউ বলতে পারেন যে কলকাতার ভালো ব্যাটিং হয়নি, কেউ বলতে পারেন যে চেন্নাইয়ের পিচ স্লো ছিল যেখানে কলকাতা ঠিকঠাক বুঝে উঠতে পারেনি, আবার কেউ বলতে পারেন যে মহেন্দ্র সিং ধোনি তিনি একেবারে খুব ভালো মতন জানেন কলকাতাকে কিভাবে হারাতে হয়। অনেক কিছু অনেকেই বলতে পারেন। কিন্তু যদি এক কথায় উত্তর দিতে হয় যে এই ম্যাচে কলকাতার হারের পিছনে প্রধান কারণ কি, সেটা হলো চেন্নাই সুপার কিংসের প্ল্যানিং এবং সেই প্ল্যানিং এর এক্সিকিউশন। ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পর আমি অপেক্ষা করছিলাম যে শ্রেয়াস আয়ার কি বলেন এসে, এবং তিনি একাধিকবার এই প্ল্যানিং শব্দটা বললেন। তিনি বললেন যে অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম কিন্তু সেগুলো আমরা সাকসেসফুলি এক্সিকিউট করতে পারিনি। কিন্তু চেন্নাই সুপার কিংস যতগুলো প্ল্যানিং করেছিল তার প্রায় প্রত্যেকটাই একদম ঠিকঠাক লেগে গেছে। পাওয়ার প্লেতে একটু দিশাহারা লাগছিল চেন্নাই টিমটাকে দেখে, কিন্তু পাওয়ার প্লের পর যেভাবে তারা কামব্যাক করেছে, যেভাবে জাদেজা বোলিং করেছেন, যেভাবে তারা ফিল্ড অনুযায়ী বোলিং করেছেন, যেভাবে ফিল্ড প্লেসমেন্ট এবং ফিল্ড অনুযায়ী বোলিং করে উইকেট তোলা, ডেথ ওভারে যেরকম বোলিং, ঠিক সেই জায়গাতেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স জাস্ট পরাজিত হয়েছে। এবং কথায় আছে না যে প্ল্যান বি প্ল্যান সি সব রেডি রাখা উচিত, ঠিক সেই জায়গাতেই আজকে কলকাতা নাইট রাইডার্স ম্যাচটা বার করতে পারেনি। এবারে কলকাতার প্রথম পরাজয়, কিন্তু আমি বলবো না যে কলকাতা খুব বাজে খেলেছে, আমি একদমই বলবো না কলকাতা খুব বাজে খেলেছে, একেবারেই নয়। কলকাতা জাস্ট পারলো না, কলকাতা জাস্ট ধরতে পারলো না যে এই ম্যাচটা কিভাবে তারা বার করবে। অনেক কিছু লুপ হোল রয়েছে কেকেআরের মধ্যে, কিন্তু অল ওভার এটা খুব বড় পরাজয় বা এটার জন্য একেবারে হাল ছেড়ে দিতে হবে এমনটা বলবো না, কিন্তু জাস্ট তারা পারলো না। চেন্নাইয়ের মাঠে তারা জাস্ট ব্যাপারটা বুঝে উঠতে পারলো না। যাই হোক, তো এই যে আমি বললাম প্ল্যানিং, চেন্নাই ঠিক কি কি প্ল্যানিং ছিল এবং ঠিক কি কিভাবে তারা প্ল্যানিং গুলো এক্সিকিউট করেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। দেখুন, আমি শুরুতেই মহেন্দ্র সিং ধোনিকে ক্রেডিট দিয়ে দিতেই পারি, কিন্তু এই মুহূর্তে যেহেতু ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়, তাই তাকেও কিছুটা ক্রেডিট দিতে হয় অবশ্যই। ধোনি তিনি মেনলি যা সিদ্ধান্ত নেওয়ার নিচ্ছিলেন বোঝাই যাচ্ছিল, কিন্তু ক্যাপ্টেনকেও তো সেগুলো কাজে লাগাতে হয়, তাই না? সমস্তটাই তো আর ধোনি করবেন না। সুতরাং ধোনি বলুন বা ঋতুরাজ বলুন বা কোচ, চেন্নাইয়ের কোচ ব্রাভো আজকে দেখলাম তিনি দাঁড়িয়ে রয়েছেন বাউন্ডারি লাইনের ধারে, সব মিলিয়ে তারা যে কলকাতার সামনে যে সিচুয়েশনটা ফেলেছিল সেই জায়গা থেকে তারা বেরোতে পারলো। প্রথমেই আসি ম্যাচের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ওভারটা ছিল, সেটা হলো 18তম ওভার, আন্দ্রে রাসেল ভার্সেস মুস্তাফিজুর রহমান। দেখুন, চেন্নাই গত ম্যাচে মুস্তাফিজুর রহমান খেলেননি, মাতিসা পাথিরানাও খেলেননি, এবং আমি ভিডিও বানাতে এসেই বলেছিলাম, শুরুতেই বলেছিলাম যে দেখুন চেন্নাইয়ে মুস্তাফিজুর এবং পাথিরানার মতো দুজন বিদেশি পেসার নেই, এবং তাদের অনুপস্থিতিতে যেটা হতে পারে ঠিক সেই জিনিসটাই ঘটেছে। সুতরাং চেন্নাইয়ের যে একেবারেই গেল ব্যাপার সেরকম নয়, ঠিক আছে? যখন তারা কামব্যাক করবেন, যদি মুস্তাফিজুর নাও থাকেন, যদি শুধুমাত্র পাথিরানা থাকেন তাও হবে, ঠিক আছে? এবং আজকে মুস্তাফিজুর ছিলেন। প্রথমত চেন্নাইয়ের যে পিচ, আজকে চেন্নাইয়ের পিচটা দেখে কি উপলব্ধি, যে একদম টার্নিং পিচ, যেখানে একদম বল 3 ডিগ্রি 4 ডিগ্রি করে ঘুরবে, হ্যাঁ ওরকম নয়, ওরকম পিচ ছিল না। আজকে চেন্নাইয়ের পিচটা ছিল পাতি বাংলায় স্লো পিচ, একদম স্লো, যেখানে বল পড়ে একটু নিচু হয়ে যাবে, যেখানে বল ধীর গতিতে আসবে, এবং তার মধ্যেও তুমি যদি স্লোয়ার ব্যবহার করো তাহলে তুমি অবশ্যই সফলতা পাবে। সুতরাং আন্দ্রে রাসেল যে জায়গাতে ব্যাটিং করতে নামলেন, যে সিচুয়েশনে তিনি ব্যাটিং করতে নামলেন, ওটা রাসেলের জন্য একদম একটা লোভনীয় সময়। ডেথ ওভার চলছে, দুজন পেসার তার সামনে রয়েছেন, এবং আরামসে বল তিনি উড়িয়ে দিতে পারবেন, এটা খুবই ইজি রাসেলের জন্য। এবার তাহলে প্রথম কথা যে ওই জায়গাতে রাসেলের জন্য কি প্ল্যানিং হওয়া উচিত ছিল বা কি প্ল্যানিং করতে পারতো কোনো দল। প্রথমত আপনারা তো দেখেছেন যে আন্দ্রে রাসেল একেবারে ক্রিজের ডিপে ঢুকে যান, ঠিক উইকেটের সামনে, এমন জায়গায় ঢুকে যান যে পা লেগে উইকেটও পড়ে যেতে পারে, হিট উইকেট যাকে বলে সেটা হয়ে যেতে পারে, রাসেল ঠিক অতটা ঢুকে যান। এবং আরো একটা জিনিস আপনারা খেয়াল করবেন, রাসেল কিন্তু উইকেটটা গার্ড করে থাকেন, একদম অফ স্টাম্প পর্যন্ত কভার করে রাখেন। সুতরাং এই জায়গাতে দাঁড়িয়ে রাসেল কি করতে পারেন, তার দুটো পয়েন্ট পাওয়া যায়। প্রথমত, ইয়র্কার যদি একটু ভুলভাল জায়গায় পড়ে, সেই ইয়র্কার গুলো খুব ভালো মতন কনভার্ট করতে পারবেন রাসেল, এবং সেটা তিনি করার চেষ্টায় থাকেন। আগের দিন ঈশান্ত শর্মা যে বোলিংটা করেছে সেটা আমি বাদই দিলাম, ওটা একদম পারফেক্ট ইয়র্কার, পারফেক্টের থেকেও পারফেক্ট। কিন্তু বাই চান্স ইয়র্কার গুলো যদি একটু ঠিকঠাক জায়গায় না পড়ে, বা যদি যে ইয়র্কারটা একটু সামনে পড়লো, সেগুলোকেও কিন্তু হালকা করে ফুল টস বানিয়ে তিনি মারতে পারে, এটা রাসেল করে। দ্বিতীয়ত যেটা, তিনি সরে আসেন অফ স্টাম্পের দিকে, তার কারণ যদি তার রেঞ্জের বাইরে বলটা দেওয়া হয় সেই জায়গাতেও তিনি জাস্ট হিটটা করার চেষ্টা করবে। রাসেলের হাতে যে পাওয়ার রয়েছে, বল যদি ঠিকঠাক একটু ব্যাটে লাগে
বল বেরিয়ে যাবে, এই পাওয়ারটা রাসেলের কাছে রয়েছে। সুতরাং এই দুটো কাজ রাসেল ডেথ ওভারে করে থাকে, যেটা সবাই দেখেছে। এবার তাহলে এর এগেনস্টে কি প্ল্যান হতে পারে? প্রথমত, রাসেলকে তার হিটিং রেঞ্জের মধ্যে রাখা যাবে না, একদম সহজ। লাস্টের দিকে রাসেল যখন ব্যাটিং করেছেন, সে মুস্তাফিজুরের ওভারটা বলুন বা তার পরের ওভারটা যেটা তুষার দেশপান্ডে বোলিং করতে এলে, দুটো ক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনির যদি ফিল্ডিং পজিশন আপনারা দেখেন, মানে কিপিং পজিশন, দেখবেন অনেকটা দূরে চলে এসেছেন। মুস্তাফিজুর তিনি এমনিও বাহাতি, সুতরাং রাসেলকে তিনি যদি বলটা বার করে, বলটা যদি বার করেন, তাহলে অবশ্যই ধোনিকে আরো একটু সরতে হবে, এবং ধোনি নিজের জায়গা থেকে সরিয়ে এসেছিলেন। প্রথমেই ওটা বোঝা যাচ্ছে, যে জায়গাতে ধোনি দাঁড়িয়েছিলেন নর্মালি ওই জায়গাতে মানে ফার্স্ট স্লিপ দাঁড়ায় একটু সাইডে থাকে, বাট যাই হোক ধোনি অনেকটাই সরে এসেছিলেন। এমনটা আছে যে কোনো বাহাতি পেসারের সামনে ওই জায়গাতে দাঁড়িয়ে কিপিং করতে হয় না, ধোনি ইচ্ছে করে সরে এসেছিলেন, কারণ ব্যাটিংটাই ওটা ছিল। তার পরের ওভারও যখন রাসেল ব্যাটিং করছিলেন, সেই সময়তে আমি দেখলাম রাউন্ড দ্য উইকেট বোলিং করতে এলেন তুষার দেশপান্ডে, এবং সেই ক্ষেত্রেও ধোনি ঠিক ওই জায়গাতেই দাঁড়িয়ে রইলেন। সুতরাং প্ল্যানিংটাই এটা যে রাসেলের হিটিং রেঞ্জের বাইরে রাখো, রাসেলের হিটিং রেঞ্জের বাইরে বল রাখো। রাসেল যতই অফ স্টাম্প কভার করুক না কেন, দরকারে একটা দুটো ওয়াইড পড়ুক, তুমি যদি পারফেক্ট জায়গাতে ফেলতে পারো তোমার কৃতিত্ব, কিন্তু ওই জায়গাতে একটা দুটো ওয়াইড আমি কনসিড করতে রাজি, কিন্তু রাসেলের হিটিং এরিয়ার বাইরে বলটা ফেল। এটা ফার্স্ট প্ল্যানিং। সেকেন্ড প্ল্যানিং হলো স্লোয়ার দাও, আরামসে স্লোয়ার দাও, কারণ আমি শুরুতেই বললাম রাসেলের যে পাওয়ার রয়েছে তার ব্যাটে বল কানেক্ট হলেই বল বেরিয়ে যাবে, এটা সবাই জানে। সুতরাং জাস্ট দুটো, আমি সরে আসছি, তুমি জাস্ট রাসেলের হিটিং রেঞ্জের বাইরে রাখো এবং স্লোয়ার দাও। আপনি দেখুন যে দুটো বাউন্ডারি আজকে রাসেল মেরেছেন, রাসেল তার 10 বলে 10 রানের ইনিংসে দুটো বাউন্ডারি মেরেছেন, দুটো বাউন্ডারির ক্ষেত্রে কিন্তু স্পিড বেশি ছিল। মুস্তাফিজুর যে বাউন্ডারিটা খেয়েছিলেন সেটা স্পিড বেশি ছিল, তুলনায় বেশি ছিল ইন দ্য সেন্স মানে নিজের স্পিডে বোলিং করেছেন আর কি, স্লো আর নয়। এবং তারপরে দেশপান্ডের ক্ষেত্রেও তাই, দেশপান্ডে ওই 130-এর উপর স্পিডে বোলিং করেছেন। সুতরাং একদম পরিষ্কার রাসেল তিনি নিজে বলে দিচ্ছেন যে আমাকে স্লোয়ার দাও, তাহলে কিছু হতে পারে। ঠিক সেই জায়গাতেই স্লোয়ার গুলো কাজে লাগানো হলো। এটা হলো একটা প্ল্যান এবং তার এক্সিকিউশন। তার সাথে কিন্তু ফিল্ডিংটা অবশ্যই মাথায় রাখতে হবে। তুমি পরপর স্লোয়ার করে যাচ্ছ, কিন্তু কোনো স্লোয়ার যদি ঠিকঠাক জায়গায় না পড়ে, তাহলে তো মার খেয়ে যেতে পারে, বাই চান্স কানেক্ট হয়ে গেল। আপনি দেখবেন মুস্তাফিজুরের ওই ওভারে ধোনি তো সরে এসেছিলেন, তার সাথেও কিন্তু একজন স্লিপে ফিল্ডার দাঁড় করানো ছিল। সুতরাং একদম সহজ প্ল্যানিং, স্লোয়ার দাও, অফ স্টাম্পের আরো বাইরে ফেলো, বলটা বার করো রাসেলের হিটিং জোনের বাইরে, এবং কেল্লা ফাঁকা। 18তম ওভারে যেভাবে বোলিং করলেন মুস্তাফিজুর রহমান, দেখুন এটা তো প্ল্যানিং হলো, এবারে এক্সিকিউশনের ক্ষেত্রে আবার মুস্তাফিজুর রহমানের প্রশংসা করতে হয়। দারুণ বোলিং করেছেন, যে জায়গাতে বলগুলো ফেললেন, যেটা 4 খেলে সেটা তো মেবি নো বল করেছিলেন, একটু এক্সট্রা কিছু করতে গেছেন মেবি, বাট দরকার ছিল না, প্রপার তুমি বল ফেলো। মুস্তাফিজুর রহমান যেভাবে স্লোয়ার বোলিং করেন বা কাটার দেন, হ্যাঁ একদম পারফেক্ট রাসেলের জন্য। রাসেল এবং মুস্তাফিজুর বিপিএলও মেবি একই টিমে খেলেন, তিনি জানেন যে কি করতে পারেন। সুতরাং রাসেল সবকিছুই করে রেখেছিলেন যতটা পারা যায়, কিন্তু যেভাবে প্রপার বোলিং করে গেলেন, প্রপার জায়গাতে ফেললেন। মহেন্দ্র সিং ধোনি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, মানে একদম সিম্পল, তুমি বলটা ফেলবে, বল আমার কাছে আসবে, রাসেল মারার চেষ্টা করবে, রাসেল অবশ্যই মারার চেষ্টা করবে। তুমি এমন জায়গায় বল ফেলো যে জায়গা থেকে রাসেল লেগ সাইডে বল মারতে পারবে না, নয় রাসেল কাট মারবে, নয় এজ লেগে বল বেরোবে, নয়তো রাসেল অফ সাইডে যা শট মারার মারুক, লেগ সাইডে মারার মতন সিচুয়েশনই তুমি দাও না, একদম প্রপার। এবং মুস্তাফিজুর রহমান যেভাবে বোলিং করলেন, দারুণ বোলিং করেছেন। ধোনি যে ক্যাচটা মিস করেছেন, মানুষ মাত্রই ভুল হয়, আগের দিন ক্যাচ দারুণ ধরেছেন আর আজকে মিস করেছেন, এটা সবাই জানে। ধরলে হয়তো মুস্তাফিজুর আরো একটা উইকেট থাকতে পারত, আমি বাদ দিলাম। বাট যেভাবে বোলিং হয়েছে, রাসেল জাস্ট একটা জায়গায় দেখলাম বসে পড়েছেন, কারণ তিনি কিছু বুঝতে পারছেন না যে কি হবে, মারবো কোথায়। দারুণ বোলিং 18তম ওভারে, ওটা একটা টার্নিং ওভার। চেন্নাই যে 137, ওই একটা ওভারেই ধরুন 20 রান উঠে যেত। রাসেলের জন্য তো এগুলো একদম মানে লোভনীয় খাবার, তাহলে এটা 150 আরামসে ছাড়িয়ে যেত, সেটাও চেন্নাইয়ের জন্য সহজই হতো। বাট বুঝতে পারছেন তো কত ভালো বোলিং হয়েছে। তার ঠিক পরের ওভারই ঠিক সেম জিনিস, চেন্নাইয়ের কাছে তার দ্বিতীয় কোনো পেসার নেই বাহাতি, চলো ডানহাতি পেসার কি আনা হোক, রাউন্ড দ্য উইকেট। হ্যাঁ, এবং ঠিক সেম ধোনি ওই জায়গাতেই দাঁড়িয়ে রইলেন, এবং যে বলটা স্লোয়ার দিলেন রাসেল সেই বলটা দেন। সুতরাং এই প্ল্যানিং এবং তার এক্সিকিউশন ঠিক এই জায়গাতেই কলকাতা নাইট রাইডার্স জাস্ট বাজিমাত করতে পারলো না। কলকাতা অনেক করে চেয়েছিল যে রাসেলকে আরো ডিপে পাঠাবো, যাতে রাসেল নামবেন, ছক্কা মারবেন, যেটা কিছু ক্ষেত্রে তো মানে ভুল অবশ্যই। রমনদীপ সিংকে তুমি যখন আগে পাঠাচ্ছ, রাসেল পড়ে রয়েছেন, অবশ্যই চাপে, বাট স্টিল রাসেল জাস্ট কিছু করে উঠতে পারলে না, কারণ তাদের কাছে কোনো অপশানই নেই। রাসেলকে জাস্ট বেঁধে রাখা হলো, পাতি ভাষায় বেঁধে রাখা হলো। লাস্ট ওভারে মুস্তাফিজুর রহমান আবার এলেন, এবং আমি দেখছিলাম বল কিভাবে ঢুকছে, ধোনি বল কালেক্ট করতে পারছেন না, যেভাবে কাটারগুলো দিচ্ছিলেন। আজকে মুস্তাফিজুর রহমান দারুণ বোলিং করেছেন,
ফিল্ড প্লেসমেন্ট অনুযায়ী বোলিং করেছেন এবং তাকে সেই বোলিং করার স্বাধীনতাটা দেওয়া হয়েছে যে নাও তোমাকে আমি পুরো ছেড়ে রাখলাম, তোমাকে আমি বলে দিলাম এভাবে করো। এই যে যারা বলেন না যে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের হয়ে ভালো খেলেন না, আইপিএল এ ভালো খেলেন, কেন? কারণটা দেখতে পাচ্ছেন। আমি এক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনিকে শুধু কৃতিত্ব দিচ্ছি এমনটা না। অনেকেই বলতে পারেন যে আবারও ধোনিকে কৃতিত্ব দিচ্ছ না। ধোনি কৃতিত্ব অবশ্যই পাবেন, ধোনি পাবেন, এটা অবশ্যই ডিজার্ভ করেন। কিন্তু আপনি দেখুন একটা টিম সে তোমাকে নিজের পছন্দের মতো একটা ফিল্ডিং দিচ্ছে, তোমাকে সেই জায়গাতে বোলিং করতে বলছে যেখান থেকে তুমি উইকেট পাবে, এটা এটা আলাদা জিনিস। এই জিনিসটা বাংলাদেশে মিসিং। এই জিনিসটা পারবেন না মুস্তাফিজুর রহমান করতে, সেই স্বাধীনতাটা তিনি পাবেন না। যে একটা রাসেলের মতন একজনের সামনে যেভাবে ফিল্ডিং সাজিয়ে বোলিং করানো, রাসেল মুস্তাফিজুর রহমানকে পাওয়ার প্লেতে যে ওভারটা দেওয়া হলো, যখন 5 ওভারে প্রায় 50 রান উঠে গেছে, চাইলে একজন স্পিনারকে আনা যেতে পারতো, কিন্তু আর একটা ওভার ট্রাই করে দেখা হলো ঠিকঠাক ফিল্ডিং সাজিয়ে। ওই জায়গাতে রঘুবংশী বোলিং করছিলেন, রঘুবংশীর সামনে স্লিপ রেখে ওই জায়গাতে ফিল্ডিংটা দিয়ে দেখা হলো। চলো কি হতে পারে, এই জিনিসগুলো দরকার। এই জিনিসগুলো যে কোনো দলের ক্ষেত্রেই দরকার, এটা শুধুমাত্র চেন্নাইয়ের ক্ষেত্রে বলে না, যে কোনো দলের ক্ষেত্রে দরকার। এবং মেবি না, অবশ্যই লাস্ট ওভারে মাত্র 1 রান দিয়েছেন, লেগ বাইটার যদি ধরি 2 রান, এবং 2টো উইকেট তুলেছেন। দুর্দান্ত 20তম ওভার, কিন্তু আমি স্টিল বলবো যে 18তম ওভারটা টার্নিং ওভার ছিল, দারুণ, যেখানে মাত্র 9 রান না 10 রান মতো এসেছে এবং রাসেল তিনি জাস্ট দিশেহারা। এবং রাসেল ওই ওভারে মারতে পারেননি বলেই তার পরের ওভার আরো বেশি এতে ছিলেন। কিন্তু ওই যে তুষার দেশপান্ডে স্লো বল করলেন এবং রাসেল ঠিকঠাক, এমনিতেই তো মানে স্লো পিচ, সেখানে যদি তুমি স্লোয়ার করো তাহলে যতই তোমার পাওয়ার থাকুক না কেন এবং তুমি যদি হিটিং রেঞ্জের বাইরে রাখো, বল কিন্তু বেরোবে না। ঠিক এই জায়গাতেই আন্দ্রে রাসেল আউট। চেন্নাই সবচেয়ে চাপের কেউ হতে পারতেন আন্দ্রে রাসেল, এবং সেই জায়গাতেই রাসেল পারলেন না। এটা হলো একটা প্ল্যানিং। এবার দ্বিতীয়টা সুনীল নারায়ণ। সুনীল নারায়ণও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার ছিলেন কলকাতার দিক থেকে। আমি যদি বলি চেন্নাইয়ের নারায়ণের উইকেটটাও তুলতে হতো। নারিন একদম ভালো খেলছিলেন, বরং নারিন যতক্ষণ ছিলেন মনে হচ্ছিল যে ভালোই হচ্ছে, 20 বলে 27। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই শুরুর দিকে নারিনের এই জায়গাটাতে কিছু একটা চোট বা কিছু একটা লেগে গেছিল, এবং যখনই তিনি একটা বড় মানে যাই হোক তিনি মারছিলেন, মানে ব্যাট ঘোরাচ্ছিলেন, তখন কিছু একটা মোচড় পড়ছিল, যেটা বোঝাই যাচ্ছিল নারিনকে দেখে। ঠিক এই জায়গাতেই রবীন্দ্র জাদেজা নারিনকে না আউট করে দিয়ে বেরিয়ে গেলেন। আপনি দেখুন সুনীল নারায়ণ যখন ব্যাটিং করছিলেন, যখন লেগ সাইডের দিকে তিনি মারছিলেন, আপনারা দেখতে পাবেন কোনো সমস্যা হচ্ছিল না, নারিন আরামসে চলে যাচ্ছিলেন। কিন্তু যখন তাকে প্রচন্ড জোর দিয়ে ব্যাটটা সুইং করাতে হচ্ছিল, সেই জায়গাতে চাপ হচ্ছিল। জাদেজা কি করলেন, জাদেজা সুনীল নারায়ণের রিচ মানে তার রিচ থেকে একটু দূরে রাখলেন, সেম যেমনটা রাসেলের ক্ষেত্রে করা হয়েছে, হিটিং এরিয়া থেকে একটু দূরে। নারিনের ক্ষেত্রেও তাই, তার রিচ থেকে একটু দূরে রাখলেন, এবং ওই জায়গাতে নারিন অ্যাকচুয়ালি সেই বলটা অতদূর রিচ পাচ্ছিলেন না। আপনার যদি এরকম জায়গাতে ব্যথা থাকে, সাইডে যদি ব্যথা থাকে, অবশ্যই আপনার সমস্যা হবে, এবং ঠিক সেই জায়গাতেই নারিন ফেসে গেলেন। জাদেজা তার থেকে বলটা দূরে রাখলেন এবং নারিন জাস্ট মারতে গিয়ে আউট। সুতরাং চেন্নাই সুপার কিংস, এই যে ধোনিকে কৃতিত্ব দিন, ঋতুরাজকে কৃতিত্ব দিন, যাই দিন না কেন, চেন্নাই সুপার কিংস আজকে প্রমাণ করে দিয়েছে যে প্ল্যানিং গুলো কিভাবে এক্সিকিউট করতে হয়। জাদেজার ক্ষেত্রে আমি বললাম, রাসেলের ক্ষেত্রে বললাম, মাহিস থিকসানা, আজকে থিকসানা একটু এক্সপেন্সিভই ছিলেন। থিকসানা সেরকম অসাধারণ বোলিং করেছেন কি, মানে তার ফিগার যদি আমি বলি 4-0-28, বাকিদের তুলনায় একটু ডাল লেগেছে। কিন্তু আপনি দেখুন ভেঙ্কটেশ আরের সামনে মাহিস থিকসানা যে বোলিংটা করলেন, ক্রমাগত ভেঙ্কির সামনে একদম হালকা করে বার করে গেলেন, হালকা করে বল অফ স্পিন করলেন একজন বাহাতি ব্যাটারের সামনে, তার সাথে বলে গতি। বাকিরা তো স্লোয়ার দিয়ে গেলেন, কিন্তু একজন অফ স্পিনার হিসেবে তিনি ভেঙ্কির সামনে জাস্ট গতি দিয়ে বলটা বার করতে লাগলেন, এবং ভেঙ্কি একদমই ফর্মে ছিলেন না। ওই জায়গাতে যে 5টা ডট বল খেললেন না, ওই জায়গাতেই কলকাতা অ্যাকচুয়ালি একটু পিছিয়ে পড়লো। এবং তার সঙ্গে তার ওই জায়গাটাতে শেষ হলো, ভেঙ্কির ওই ওভারটা শেষ হলো, এবং তারপরে যখন রামান্দি পেলেন, ভেঙ্কি আউট হলেন, মানে ওই থিকসানার ওই ওভারটা শেষ হল, তারপরে ভেঙ্কি আউট হলেন পরের ওভারে, কারণ তিনি ছটফট করছিলেন, মারতে পারছিলেন না। ভেঙ্কি আউট হলেন, রামানদীপ নামলেন। এই জায়গাতে আরেকটা ছোট্ট প্ল্যানিং, সেটা হলো আর একজন বাহাতি স্পিনারকে পাঠিয়ে দেওয়া হলো। দুজন ডানহাতি ব্যাটার রয়েছেন, একজন রামানদীপ, একজন শ্রেয়াস। রামানদীপ নতুন এসেছেন, চলো তার সামনে রাচিন রবীন্দ্রকে পাঠিয়ে দেওয়া হলো। কোনো প্ল্যানে ছিল না রাচিন রবীন্দ্র, চেন্নাইয়ের কোনো প্ল্যানেই রাচিন রবীন্দ্রকে দিয়ে বোলিং করানো হবে এমনটা ছিল না। কিন্তু এই যে হঠাৎ করে একটা প্ল্যান করে নেওয়া, প্ল্যান বি, চলো দুজন ডানহাতি ব্যাটার এসেছে, একটা ওভার আমি একজন বাহাতি স্পিনারকে দিয়ে বার করে দিই। একদিক থেকে রাচিন, একদিক থেকে রবীন্দ্র জাদেজা, দুজন বাহাতি স্পিনার মিলে 3টে ওভার পরপর করে গেলেন। সুতরাং এই ছোট্টখাটো প্ল্যানিং সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ করা, এই জায়গাতেই কলকাতা আজকে বাজিমাত করতে পারেনি। শ্রেয়াস নিজেই স্বীকার করেছে যে তারা যে প্ল্যানগুলো করেছিলেন সেগুলো তো সাকসেসফুল হয়নি, সেগুলোই তারা কনভার্ট করতে পারেনি। তারা ভেবেছিলেন যে 160-70 হতে পারে,
পাওয়ার প্লেটা যেভাবে গেছিল তারপরে পিচ স্লো হয়েছে, অবশ্যই হয়েছে, কিন্তু স্টিল 160-70 হতে পারতো। ব্যাটিং ভুল হয়েছে না খারাপ হয়েছে সেটা পরের ব্যাপার, কিন্তু ওই জায়গাতে তারা চেন্নাইকে ধরতে পারেনি। চেন্নাই ঠিক কি করছে, এবং কলকাতারও কিছু সমস্যা হয়েছে, যেমন অনুকূল রয় বলছি আমি পরে। বাট অল ওভার চেন্নাইয়ের বোলিং একদম টপ নচ ছিল। পাওয়ার প্লেতে 50 রান হয়ে যাওয়ার পরও যখন আপনি একটা দলকে 150 কমে আটকে রাখতে পারেন, 150 তো অনেকটাই বেশি, 137-এ 9 ওভারে, তাহলে প্রশংসা করতেই হয়। ক্যাপ্টেন ঋতুরাজ বলুন বা ধোনি, ধোনি একেবারে পুরো একদম মানে হাতে ধরে ঋতুরাজকে যেন তৈরি করে দিয়ে যাচ্ছে। বাকিটা তো ঋতুরাজ, দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে ধোনি করছেন না ঋতুরাজ করছেন, এই যে একটা সমস্যার মুখে আমরা পড়েছি। অনেক জায়গায় বলা হচ্ছে আচ্ছা চেন্নাইয়ের উইকেট পড়লেই ধোনির কৃতিত্ব, অথচ ঋতুরাজ গায়কোয়াড় যে ক্যাপ্টেন রয়েছে, অথচ চেন্নাই হেরে গেলে তো আর কেউ ধোনিকে দায়ী করছে না। মানে এই ব্যাপারটা নিয়ে একটা মানে বিতর্ক হচ্ছে। সবাই বলছে যে ধোনি তো ক্যাপ্টেন নয়, তাহলে ধোনিকে কেন ক্রেডিট দেওয়া হচ্ছে? এই জিনিসটা আমরা এবার বুঝতে পারবো না, আমরা বুঝতে পারবো পরের বার, যখন ঋতুরাজ গায়কোয়াড় চেন্নাইকে নেতৃত্ব দেবেন, যখন ধোনি থাকবে না তখন ঠিক কি হয়। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে দুজনকে সমানভাবে ক্রেডিট দেওয়া উচিত। মেইনলি ধোনি ম্যাচ পরিচালনা করছেন, কিন্তু ঋতুরাজ গায়কোয়াড় অ্যাকচুয়ালি ভালো। প্রথম দিকে একটু ক্লুলেস লাগছিল, কিন্তু ধোনির মতন একজন মানুষ রয়েছে, তার সান্নিধ্যে থেকে ক্যাপ্টেন্সি করা অতটাও সহজ নয়, চাপ থাকে। যখন ধোনিকে সরিয়ে তোমাকে ক্যাপ্টেন্সি দেওয়া হচ্ছে, কিছু চাপ থাকে, এবং সেই জায়গাতেই আজকে ঋতুরাজ ধোনি দুজনে মিলেই ভালো প্রদর্শন করেছে। ডোয়েন ব্রাভোকে ম্যাচ চলাকালীন একটা সময় জিজ্ঞাসা করা হলো, বাইরে থেকে ম্যাচ প্রেজেন্টার জিজ্ঞাসা করলেন যে আন্দ্রে রাসেল, আপনারই সদস্য একজন আন্দ্রে রাসেল বসে আছে, তা রাসেলের জন্য কি প্ল্যান? ডোয়েন ব্রাভো একটা কথা বললেন যেটা কিছু ক্ষেত্রে কেকেআরের সাপোর্টাররা ভাবতে পারেন যেটা অপমানও আমাদের জন্য। বাট ডোয়েন ব্রাভো বললেন যে আমি চাই যে আন্দ্রে রাসেলকে যেন না নামতে হয়। এই বাকি যে দুজন রয়েছেন, অর্থাৎ শ্রেয়াস আয়ার এবং তার সাথে রিঙ্কু সিং, এই দুজনই যেন পুরো একদম শেষ পর্যন্ত ব্যাটিং করে। এটা কেন বলা হলো? প্রথমত রাসেল সেরকমই একজন প্লেয়ার যিনি বিপক্ষ দলের কাছে আতঙ্ক। রাসেল দরকার নেই বাবা, আমি রাসেলকে ফেস করব না, রাসেলকে আমার নামানোর দরকার নেই। ঠিক এই জায়গাতেই ডোয়েন ব্রাভো বললেন যে রাসেলকে নামতেই হবে না, রাসেল নামলে কিছু তো একটা হবে, তাই না? এবং এই জায়গাতেই রাসেলকে যখন একটা টিম 10 বলে 10-এ আটকে রাখতে পারছে, সেই জায়গাতে টিমটাকে ক্রেডিট দিতেই হয় যে না, রাসেলের জন্য তোমাদের প্ল্যানিং রয়েছে বটে, কিন্তু তাও তোমরা ভয় পাচ্ছ, কিন্তু স্টিল তাকে 10-এ আটকে রাখছো, 10 বলে 10-এ। এবং এই জায়গাতেই তো কলকাতা যে স্লো ব্যাটিংটা করেছে, বিশেষ করে রিঙ্কু বা শ্রেয়াস বা ভেঙ্কি, এগুলো নিয়ে ট্রোল হবে, এগুলো নিয়ে প্রশ্ন উঠবে। রঘুবংশী এবং তার সাথে নারী যে শুরুটা দিয়েছিলেন, তারপর থেকে ভেঙ্কি, রমানদীপকে আমি কিছু ক্ষেত্রে বলবো, তবুও রমানদীপকে দায়ী করা যাবে না, কারণ রমানদীপ বিশ্বাস করুন ওই জায়গার প্লেয়ার নয়। যদি রমানদীপকে 10 ওভারের আগেই নামতে হয়, তাহলে মনীষ পান্ডে আরো বেটার অপশন। শেষ দিকে তো দেখলাম মনীষ পান্ডে প্যাড পরে বসে আছে, হেলমেট পরে। যাই হোক, সে বিষয়ে আসছি। বাট রাসেল সেই রকমই প্লেয়ার, বুঝতে পারছে, রাসেলের জন্য সেই রকমই একটা ভয় থাকে প্রত্যেকটা দলে। ইভেন ডোয়েন ব্রাভো তার সাথে খেলেছে, তিনি জানেন রাসেল কি করতে পারে, বুঝতে পারছে। যাই হোক, তাহলে এবার কলকাতা নাইট রাইডার্সের সমস্যাটা কি হলো? কলকাতা নাইট রাইডার্স কোন জায়গাতে ব্যাটিং এ ছিটকে গেল? চেন্নাইয়ের বোলিং তো বললাম অবশ্যই ভালো হয়েছে, কিন্তু কলকাতা পারতো, কেন পারলো? শ্রেয়াস আয়ার আজকে যে ব্যাটিংটা করেছেন সেটার দেখে আপনি কি বলবেন? আপনার কি মতামত, যে এটা খুব স্লো বা বাজে ইনিংস, নাকি শ্রেয়াস আয়ার ঠিকঠাক কানেক্ট করতে পারছিলেন না, কি মানে কি বলতে চান শ্রেয়াসের ইনিংসটা দেখে? ক্যাপ্টেন হিসেবে তার থেকে আরো বেটার কিছু এক্সপেক্টেড, বিশেষ করে যখন রঘুবংশীর মতন একজন আনক্যাপ্ট এত ভালো শুরু করেছেন, তিনি আরো বেটার কিছু করতে পারতেন। কিন্তু সমস্যাটা কি হলো? প্রথমত ভেঙ্কটেশ আয়ারকে আমি অবশ্যই এক্ষেত্রে কিছুটা দায়ী করব, কারণ ভেঙ্কটেশ আয়ার যে 5টা বল নষ্ট করলেন, 5টা বল তিনি খেলতে পারছিলেন কিন্তু ছটফট করছিলেন। প্লাস পরের ওভারেই যেন এমন একটা সিচুয়েশন তৈরি হলো যেন না, আমাকে মারতেই হবে। কিন্তু আপনি দেখুন ভেঙ্কটেশ আয়ার যে জায়গাতে তিনি আউট হলেন, ভেঙ্কটেশ আয়ার যখন আউট হলেন তখন দলের স্কোর হলো 64-4, 8.2 ওভারে 64-4। তার আউট হওয়ার আগে পর্যন্ত 8.1 ওভারে 64-3। এটা কি খুব খারাপ স্কোর রান রেটের দিক থেকে? 8 ওভারে 64 পেরিয়ে গেছো তুমি, 8.1 ওভারে তুমি 64, 60 পেরিয়ে গেছো, তোমার প্রায় 8-এর রান রেট চলছে। এটা কি খুব খারাপ একটা শট? একদমই নয়, তাই তো? কিন্তু ভেঙ্কি ওই জায়গাতে 5টা বল ডট খাওয়ার পর একটু রেগে গেলেন, একটু তেড়ে গেলেন, চলো আমি মারবো, এবং ভেঙ্কটেশ্বর একটা ফালতু উইকেট দিয়ে এলেন। সত্যি কথা, এটা ভেঙ্কটেশ্বর অবশ্যই ভালো প্লেয়ার, ভেঙ্কটেশ্বর এই আইপিএলেই ভালো খেলেছে, তার কলকাতার একটা সেঞ্চুরি রয়েছে, কিন্তু ওই জায়গাতে পাতি কথা একটা ফালতু উইকেট দিয়ে এলেন। কোনো দরকার ছিল না ভেঙ্কটেশ্বরের মারার, তিনি জাদেজার বলে ড্যারেল মিচেলকে একটা উইকেট দিয়ে চলে এলেন। সুতরাং এই জায়গাতে আমি ভেঙ্কিকে দায়ী করব, কারণ শ্রেয়াস আয়ার এবং ভেঙ্কির যদি একটা জুটি অন্তত 10 থেকে 12 ওভার পর্যন্ত অন্তত যদি চলতো, তাহলে আরো বেটার হতো। আরো 4টে ওভার তারা যদি একসাথে খেলতেন, যদি 20-25 রানও হতো, মিডিল ওভারে তো এই জিনিসটাই হয়।
এবার কলকাতা নাইট রাইডার্সের সবাই যে এরকম পিঞ্চ হিটার হার্ড হিটার এমন তো নয়, সবাই সিচুয়েশন অনুযায়ী খেলতে পারেন। শ্রেয়াস তো লাস্ট পর্যন্ত খেলে গেলেন। শ্রেয়াসের আজকে 32 বলে 34কে দায়ী করা যেতে পারে, অনেক ক্ষেত্রে দায়ী করা যেতে পারে, কিন্তু আপনি ভাবুন তার সঙ্গে ভেঙ্কি যে 8 বলে 3 রানে ইনিংস খেললেন এবং 7টা বল খেলার পর স্ট্রাগল করার পরও এমন একটা আউট হলেন যেটা মেনে নেওয়া যায় না। সুতরাং শ্রেয়াসকে দায়ী করা যেতে পারে, অবশ্যই যেতে পারে, কিন্তু বাকিরা সাহায্য করতে পারেনি, বাকিরা সঙ্গই দেন। তারপরে রামানদীপ, প্রথমত রামানদীপকে 6 নাম্বারে ছাড়ুন, নাম্বারটা এখানে ফ্যাক্ট নয়, রামানদীপকে 10 ওভারের মধ্যে নামানো হলো। আমি অন্তত আইপিএল এর মঞ্চে রামানদীপকে যতবার দেখেছি বা যে ম্যাচে রামানদীপ অ্যাকচুয়ালি এরকম বিধ্বংসী ইনিংস খেলেছেন বা যে কোনো ক্ষেত্রে, রামানদীপ তো কলকাতার হয়ে প্রথম ম্যাচে একটা ভালো ইনিংস খেলেছিলেন রিঙ্কু রাসেলের আগে নেবে, কিন্তু সেই ম্যাচের সিচুয়েশন দেখুন এবং এই ম্যাচের সিচুয়েশন দেখুন, বা এই ম্যাচে যেভাবে বল আটকে যাচ্ছিল, বল পিচের মধ্যে ফেসে যাচ্ছিল, সেই জিনিসটা ছিল না। সুতরাং আপনি রামানদীপকে কখনোই রিঙ্কুর আগে নামাতে পারেন না। রিঙ্কু আজকেও 7-এ নামলেন, হ্যাঁ রিঙ্কুর কাছে অনেক সুযোগ ছিল, রিঙ্কু যখন নামলেন তখন 12তম ওভার, এখন 8টা ওভার ছিল, কিন্তু স্টিল রিঙ্কুর জন্য এটা সমস্যার নয়, সমস্যাটা রামানদীপের জন্য। রামানদীপকে 10 ওভারের আগে নামতে হচ্ছে। রামানদীপকে আবারও বলছি, যদি ওই জায়গাতেই রামানদীপকে নামতে হয় তাহলে এর থেকে মনীষ পান্ডে বেটার। রামানদীপকে যদি তুমি ব্যবহারই করো ওই জায়গাতে ইনিংস তিনি ধরে খেলবেন, বিল্ড করবেন, তাহলে মেবি মনীষ পান্ডে বেটার। বাট যাই হোক, অতিরিক্ত কমপ্লেন জানিয়ে কোনো লাভ নেই। কলকাতা একটা সাডেন প্ল্যান বিতে শিফট করেছিল, সেটা হলো অনুকূল রায়। কলকাতা প্রথমে ব্যাটিং এর সময় অনুকূল রায়কে পাঠালো ব্যাটিং করতে, কারণ তিনি ব্যাটিংটা করতে পারেন এবং বোলিংটাও পরে করে দেবেন। মানে কলকাতা জাস্ট চাইছিল যে একজন এক্সট্রা ব্যাটার আমি রাখবো, যাতে ওই 1-2 ওভারও যদি পড়ে থাকে সেখানেও যাতে একটু 6-7 রান এক্সট্রা অ্যাড হতে পারে। এবার দেখুন এই জায়গাতে কলকাতার একটা ভুল বলবো নাকি ঠিকঠাক হলো না। যদি আজকে অনুকূল রায় না নামতেন তাহলে পরে কলকাতার হয়ে কে নামতেন আপনি বলুন। যদি আজকে অনুকূল রয় ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে না নামতেন, যদি ডিরেক্ট বোলিং এর সময়তেই কাউকে নামানো তো কে নামতেন? শ্রেয়াস শর্মা, মেবি শ্রেয়াসই নামতেন, কারণ তিনি গত মৌসুমে যেভাবে বোলিং করেছেন, আরো একজন স্পিনার হিসেবে অপশন ছিল, শ্রেয়াস নামতে পারতেন, অনুকূলে নামতে পারতেন শ্রেয়াস, যে কোনো একজন, শ্রেয়াসের নামানো অপশন ছিল। এবার অনুকূলকে নামানো হলো প্রথমত ব্যাটিংটার জন্য, কিন্তু অনুকূল ব্যাটিং এ কত করলে শেষে? অনুকূল রায় 3 বলে 3 করে নট আউট ছিলেন, বেশি ব্যাটিং করার সুযোগ আসেনি, ঠিক আছে আমি বাদ দিলাম। ঠিক আছে অনুকূল ব্যাটিংটা মোটামুটি করতে পারলেন, কিন্তু অনুকূল যেহেতু বোলার, তার বোলিংটা কি ঠিকঠাক ব্যবহার করা হলো? এই জায়গাতেই মানে ওই যে প্ল্যানিং গুলো শ্রেয়াস করেছিলেন সেগুলো হলো না। দেখুন চেন্নাই সুপার কিংসের টপ 3 ব্যাটারকে বা টপ 4 ব্যাটারকে, ঋতুরাজ, রাচিন রবীন্দ্র, অজিঙ্ক্য রাহানে এবং ড্যারেল মিচেল। ঠিক, এবার অজিঙ্ক্য রাহানে নামতে পারলেন না, কারণ ওই তিনি ছিলেন না ওখান মাঠের মধ্যে, সে কারণে আমি কমেন্টেটরই বলছিলেন যে 12তম ওভারের পরে বা 5 নম্বরে তাকে ব্যাটিং করানো যেতে পারে। সুতরাং চেন্নাই টপ 4 এরকমই হতো, টপ 5 যে রাচিন রবীন্দ্র, তার সাথে ঋতুরাজ গায়কোয়াড়, 3-এ ড্যারেল মিচেল, 4-এ শিবম দুবে, 5-এ রবীন্দ্র জাদেজা। এটা চেন্নাই টপ 5, ঠিক আছে। এবার আপনি দেখুন অনুকূল রয়কে আপনি একটা ওভার করিয়ে ছেড়ে দিয়েছেন। আজকের ম্যাচে অনুকূল রয় করেছেন লাস্টের দিকে যখন উইনিং শটটা এলো সেই সময় একটা করেছেন, বাট প্রথমে একটা ওভারে 12 রান মতন দিয়েছিলেন। এবার তাহলে আপনি ভাবুন এই জায়গাটা, অনুকূল রয় একজন বাঁহাতি স্পিনার, তুমি দুজন ডানহাতি ব্যাটার ব্যাটিং করছে, তার সামনে তুমি একজন বাঁহাতি স্পিনারকে না ফেলে তুমি রেখে দিলে যখন দুবে বা জাদেজা আসবে তাদের সামনে। এবার এই জায়গাটা এটার মানেটা কি, এটা লজিকটা কি হচ্ছে? একজন বাঁহাতি স্পিনারকে ব্যবহৃত করা হবে দুজন ডানহাতি ব্যাটারের সামনে, যে তাদেরকে একটু চাপে রাখবেন, একটু স্লো করবেন, কিন্তু তাকে যে ব্যবহারই করা হলো না এবং রেখে দেওয়া হলো যখন বাঁহাতি ব্যাটাররা আসবেন সেই সিচুয়েশনে। মানে রেখে দেওয়া হলো না, ওটা জাস্ট তাকে তুলেই রাখা হলো। কলকাতার কাছে আরো 5টা বোলিং অপশন রয়েছে, কিন্তু অনুকূল রায় তাহলে কি কাজে এলেন? সুয়াস শর্মা যদি আসতেন তাহলে তো আরো বেটার করতে পারতেন, একসাথে বরুণ, সুয়াস এবং নারিনকে ব্যবহার করা যেতে পারত। অনুকূল রায়কে আনা হলো কিন্তু ব্যবহার করা হলো না এবং রেখে দেওয়া হলো যখন বাঁহাতি ব্যাটার আসবেন সেই সময়, মানে যদি তিনি পরবর্তীকালে বোলিং করতেন, যদি তার কাছে অপশন থাকতো। এই জায়গাতে অনুকূল রায় একেবারেই কিছুই হলো না তাকে নামানো, তার চেয়ে বড় সুয়াস শর্মারও বেটার করতে পারতেন। মিচেল স্টার্ক আজকে 3 ওভারে 29, আজকেও সেরকম হলো না, বাট ঠিক আছে বৈভব অরোরা ভালো বোলিং করেছেন। কলকাতার দেখুন, কলকাতা যে বোলিংটা করেছে ঠিক আছে, কলকাতা এর চেয়ে আর কি বেটার বোলিং করবে? চেন্নাই সুপার কিংস তো যেভাবে বোলিং করে আটকে দিয়েছে, এখানে কলকাতার বোলিংকে আমি দায়ী করতে পারবো না। কিছু ভুল প্ল্যানিং ছিল, যেমন অনুকূলকে আরো ভালো করে ব্যবহার করা যেতে পারতো, মানে কলকাতার বোলিং এর ক্ষেত্রে বলছি। মিচেল স্টার্কের সম্পর্কে অনেকে একটা কথা বলছেন বর্তমানে, যে স্টার্ক তো আর রোজ রোজ ম্যাচ জেতাবে না, কেউই সেটা পারে না। একটা প্লেয়ার কখনোই 14টা ম্যাচে 14টাই জেতাতে পারে, কিন্তু যেদিন জেতাবেন সেদিন যেন একেবারে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নিয়ে যান, সেরকম বোলিং যেন করেন।
সবাই মিচেল স্টার্কের থেকে এটা এক্সপেক্ট করছে, মানে বলে না মন্দ সময় একটা নিজের উপর ভরসা বা একটু নিজেকে সান্ত্বনা দেওয়ার মতন কিছু কথা। এবার সেই পারফরমেন্সটাই স্টার্কের থেকে দরকার, যে যেদিন তিনি বোলিং করবেন সেদিন 3-4 উইকেট তুলবেন এবং ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার নিয়ে যান। এবার সেটা স্টার্কের থেকে আসছে না, এবার রোজ সেটা আসবেও না। যাই হোক, ঠিক আছে, বাট কলকাতার বোলিং নিয়ে বিশ্বাস করুন কিছু কমপ্লেন করার জায়গা নেই। ইভেন সুনীল নারায়ণও যেভাবে আউট করলেন, যে উইকেটটা তুললেন, বা ভারুণও যেভাবে বোলিং করেছে ঠিকই আছে। চেন্নাইয়ের ব্যাটিং আসলেই ভালো হয়েছে, ঋতুরাজ যেভাবে ধৈর্য ধরে ব্যাটিং করেছেন, বা শিবম দুবে দারুণ খেলছেন, বিশ্বাস করুন দারুণ। 18 বলে 28, 3টে ছক্কা মারলেন, দুবে পুরো একদম ছক্কার উপর ডিল করছেন। এবং এই মানে বর্তমানে ভারতীয় দলের কথা যদি বলি, এই ভারতীয় দলে যারা স্পিন ভালো খেলতে পারে তাদের মধ্যে দুবে অসাধারণ খেলছেন দুবে স্পিনের এগেনস্টে, যেভাবে ছক্কা মারছেন। মেবি ভারতীয় দলের প্লেইং 11-এ তিনি জায়গা পান না, কিন্তু স্কোয়াডে একটা জায়গা ডিজার্ভ করতে পারেন। স্কোয়াডে 15 জনের স্কোয়াডে দেখা যাক। দুবে আসলেই ভালো খেলছেন, বিশ্বাস করুন। আমি হার্দিকের রিপ্লেসমেন্ট হিসেবে দুবেকে ট্রাই করতে বলছি, সেটা তিনি পারবেন না। হার্দিকের জায়গাতেই রয়েছেন, তার মতো অলরাউন্ডার হওয়া অত সহজ নয়, কিন্তু দুবে ভালো খেলছেন। দেখা যাক। চেন্নাই ভালোই ব্যাটিং করেছে, রাচিন রবীন্দ্র 8 বলে 15, প্রত্যেকেই ভালো ব্যাটিং করেছে। যাই হোক, চেন্নাইয়ের ব্যাটিং নিয়ে আলাদা করে কিছু বলার নেই। কলকাতার বোলিংও খারাপ হয়েছে আমি বলবো না, কলকাতা জাস্ট ব্যাটিং এ পারেনি, এবং পারেনি কারণ তারা চেন্নাইয়ের প্ল্যানিং গুলো বুঝতে পারেনি, এবং তার চেন্নাইয়ের প্ল্যানিং এর যে এক্সিকিউশন হয়েছে তার জবাব ছিল না কলকাতার কাছে, সহজ ভাষায় তার জবাব ছিল না। সুতরাং এই কলকাতা নাইট রাইডার্স প্রথম পরাজিত হলো, কিন্তু সমস্যার কিছু নেই, কলকাতা আবারও কামব্যাক করবে, সেটা তারা পারবে। আজ চেন্নাইয়ের স্লো পিচে যেভাবে বোলিং করেছে, দেখুন এই মুস্তাফিজুর রহমানের মতন বোলাররা চেন্নাইয়ের স্লো পিচে কতটা কার্যকর বুঝতে পারছেন। মুস্তাফিজুর বোঝাই যাচ্ছে চেন্নাইয়ের প্ল্যানিংই তো তাই। চেন্নাই কেন 2 কোটি টাকা খরচা করে কিনলো একজন পেসারকে, এবং কেন কিনলো যখন তাদের কাছে পাথিরানার মতন একজন বিদেশি পেসার রয়েছে? প্রথম প্রশ্নটা তো এটাই ছিল। একদল মানুষ তো মনেই করেছিলেন যে চেন্নাইও সোশ্যাল মিডিয়ার মার্কেটিং করতে চায়, মুস্তাফিজুরকে দিয়ে প্রমোশন করাবে, যেমনটা দিল্লি ক্যাপিটালস করে এসেছে গত বছর। অনেকে এমনটা ভেবেছিলেন, অনেকে ভেবেছিলেন যে চেন্নাই সুপার কিংস এর রিচ চাই, তারা মুস্তাফিজুরকে দিয়ে সোশ্যাল মিডিয়ার রিচ বাড়াবে। আগেও বলেছি, আবারও বলছি, যে টিমে মহেন্দ্র সিং ধোনির মতন একজন ব্র্যান্ড রয়েছেন, সেই টিমের রিচ বাড়ানোর কিছু নেই, আসলেই কিছু নেই। সুতরাং ঠিক আছে, যারা মানে কিছু ক্ষেত্রে তো এটা হয়েছে, হয়নি এমন তো নয়। আমি বলবো যে না, দিল্লি ক্যাপিটালস বা রাজস্থান রয়্যালসের ক্ষেত্রে কিছু এরকম সিচুয়েশন এসেছে, যাই হোক বাদ দিলাম। কিন্তু চেন্নাই কোনোদিনও মুস্তাফিজুর রহমানকে জাস্ট ওই র্যান্ডম কেনেনি যে চলো বাংলাদেশের কিছু অডিয়েন্স তুলে নেব না। এবং কেউ যদি মনে করেন যে আইপিএল এর ভিউয়ারশিপের জন্য বাংলাদেশের প্লেয়ারদের দরকার, তাহলে র্যান্ডম যে কোনো একটা প্লেয়ার, টিমের কোনো দায় নেই যে না এবার আমি কিনবো, এবার আমি একটা বাংলাদেশি প্লেয়ারকে কিনবো, সেরকম কিছু নয়। অনেকে ভাবেন যে আইপিএল এর যে একটা মার্কেট ভ্যালু বা আইপিএল এর যে ভিউয়ারশিপ, সেটা বাড়ানোর জন্য একজন বাংলাদেশি ক্রিকেটারকে প্রত্যেক বছর নিতেই হয়। এটা তার মানে কি? এটা তো 10টা দল রয়েছে, এমন তো না যে চলো এই মরশুমে তোমার পালা, তুমি একজন বাংলাদেশি প্লেয়ারকে তোলো, ওটা নয়। চেন্নাইয়ের প্রপার প্ল্যান ছিল মুস্তাফিজুরকে নেওয়া, কারণ তাদের পিচ এতদিন পর্যন্ত চেন্নাই সে টিপিক্যাল স্পিন সহায়ক পিচ ছিল না, যেখানে বল টার্ন খাবে, র্যাঙ্ক টার্নার। চেন্নাইতে তো দেখেছেন তো আপনারা ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মনে আছে তো চেন্নাই কি পিচ ছিল? সেই টিপিক্যাল পিচ নয়, যেখানে আপনি চাইলে 3 জন স্পিনারকে আরামসে 3 দিক থেকে মানে টানা 10 ওভার করিয়ে দেবেন। সেটা চেন্নাইতে নেই, কিন্তু চেন্নাইয়ের পিচ আজকে স্লো ছিল, এবং সেই স্লো পিচেই মুস্তাফিজুর রহমান যেভাবে বোলিং করেছেন, সেটার জন্যই চেন্নাই তাকে কেনা। আবারও বলছি, পাথিরানা এবং মুস্তাফিজুর দুজনকে একই সাথে ব্যবহার করা, একজন গতি এবং তার সাথে ইয়র্কার দেবেন, এবং আরেকজন এরকম স্লোয়ার কাটার, এবং সিচুয়েশন অনুযায়ী বোলিং করবেন, এবং এটা সম্পূর্ণ প্ল্যান। মেবি এটা ধোনি বলেছেন, মেবি চেন্নাইয়ের ম্যানেজমেন্ট ভেবেছে যে এটা ভালো হবে, এবং সে কারণেই কেনা হয়েছে। এই পিচে এটাই হবে। আমি জানি না আদৌ জিম্বাবুয়ে সিরিজের জন্য তাকে রাখা হবে কি হবে না, কতদিন খেলবেন আমি জানি না, বাট মেবি এবারে তাকে পুরো দেওয়া যেতে পারে যেভাবে তিনি খেলছেন। এবং এই জায়গাতে আমি আবারও বলছি, দেখুন একদম ক্লিয়ার কাট, এই জায়গাতে মুস্তাফিজুর রহমান যদি চলে যান চেন্নাইয়ের ক্ষতি হবে না। আবারও আমি বলছি, অবশ্যই তিনি ভালো বোলিং করছেন, পাওয়ার প্লে ক্যাপ নিয়ে রয়েছেন, কিন্তু তিনি চলে গেলে চেন্নাইয়ের ক্ষতি হবে না। বাতিশা পাথিরানা রয়েছেন, এবং এই জায়গাতে চেন্নাইয়ের কাছে অনেকগুলো পেসার রয়েছে, হয়তো তারা সেই লেভেলের নয়, কিন্তু তারা ম্যানেজ করে দেবে। তাদের প্ল্যান বদলে যাবে, তাদের পিচ বদলে যাবে, এরকম স্লো পিচ তারা রাখবে না, তারা ঠিক বার করে দেবে। পাথিরানাও কিন্তু ততটাই দুর্দান্ত বোলার। ইভেন এই মৌসুমের আগে পর্যন্ত পাথিরানা যে সার্ভিস দিয়েছেন, মৌসুম শুরু হবার আগে মনে হচ্ছিল যে পাথিরানা ফিজকে একদম বিট করে বেরিয়ে যাবে, কিন্তু ফিজও ততটাই ভালো বোলিং করছেন পাথিরানা। সুতরাং সমস্যা চেন্নাইয়ের হবে না, সমস্যাটা মুস্তাফিজুর রহমানের হতে পারে, যে তিনি যেভাবে ফিরছেন, যেভাবে কামব্যাক করছেন, যেভাবে ভালো বোলিং করছেন বা উন্নতি করছেন, সেটা হয়তো তিনি মিস করবেন। দ্যাটস ইট। এখানে লস মুস্তাফিজুরের বা টিম বাংলাদেশের, চেন্নাইয়ের আসলেই লস নয়।
যাই হোক দেখা যাক এবার তিনি খেলেন কিনা, বাট ভালো ম্যাচ হলো। আবারও আমি বলছি কেকেআর সাপোর্টার যারা খুবই হতাশ হয়ে পড়ছেন আজকের ম্যাচ দেখে, হতাশ হওয়ার কিছু নেই। কলকাতা জাস্ট পারেনি, কলকাতা চেষ্টা করেছে কিন্তু পারেনি, কারণ কোনো উত্তর কেকেআর কাছে ছিল না। এই যে আজকে রিঙ্কু সিং খুব স্লো একটা ইনিংস খেললেন। এবার কেউ যদি মনে করেন যে রিঙ্কু একদম বাজে ফর্মে রয়েছে, আপনারা রিঙ্কুর দিল্লির বিপক্ষে ম্যাচটা দেখুন। পিচ ডিপেন্ড করে, পিচ অবশ্যই ভ্যারি করে যে কে কেমন খেলবে, কে কোথায় খেলে অভ্যস্ত, কে কোন বোলিং এর সামনে খেলছে। আজকে এই সেম স্লো পিচে যদি চেন্নাই সুপার কিংস ধরুন আজকের এই সেম পিচ ছিল এবং সেখানে চেন্নাই সুপার কিংস এই মুস্তাফিজুরকে খেলায়নি বা শার্দুল বা যারা স্লো পিচে কার্যকরী হতে পারে তাদেরকে খেলায়নি, তারাই আন্দ্রিক নরকিয়ার মতন প্লেয়ার কিনেছে এবং তাদেরকে খেলাচ্ছে, নান্দ্রে বার্গার। আসলে কি কোনো লাভ হবে? লাভ হবে না। সুতরাং কোন পিচে খেলছো, পিচ অনুযায়ী কেমন বোলিং আছে, হোম অ্যাডভান্টেজ তো এইটাই, তাই না? হোম অ্যাডভান্টেজ মানে কি? এটাই হোম অ্যাডভান্টেজ, যে তোমার পিচ কেমন, তুমি কেমন বানাচ্ছ বা কিরকম আচরণ করবে সেই অনুযায়ী প্লেয়ার তোলো, দ্যাটস ইট। বাট ঠিক আছে, কলকাতা কামব্যাক করবে এটুকুনি আশা রাখতে পারেন, এটুকুনি বোঝাই যাচ্ছে। কলকাতা আজকে জাস্ট কিছু করতে পারছিল না, আদারওয়াইজ কলকাতা ভালোই খেলেছে। রাসেল যে ফর্মে আছেন, ইভেন ভেঙ্কটেশ আয়ারও। এবার দেখুন এই জায়গাতে না কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং অর্ডার নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে হবে, কারণ নীতিশ রানা যখন আসবেন, নীতিশ রানা এই যে আজকের যে মিডিল অর্ডারটা দেখলাম কলকাতার, শ্রেয়াস, ভেঙ্কি, রামানদীপ আর রিঙ্কু, এই জায়গাতে আমি অন্তত মনে করি যে নীতিশ রানা যদি থাকতেন তার ইন্টেন্টটা আরো বেটার হতো, আরো ক্লিয়ার থাকতেন তিনি। সুতরাং নীতিশ রানা মেবি আসবেন, এবার কার জায়গাতে আসবেন সেটাই হচ্ছে প্রশ্ন, কাকে বসানো হবে। রঘুবংশী যেভাবে খেলেছেন, রঘুবংশী যে দুটো ম্যাচ খেললেন বা আজকে রঘুবংশী যেভাবে স্ট্রেট ছক্কাটা মারলেন, দারুণ খেলেছেন। 18 বছর বয়সী একটা প্লেয়ার যেভাবে খেলছে, কোনো চান্সই নেই তাকে বসানো, নিঃসন্দেহে প্রত্যেকটা ম্যাচ খেলানো হোক। তাহলে কে বসবেন, ভেঙ্কি না রামানদীপ? রামানদীপকে যদি সত্যি 10 ওভারের আগে ব্যবহার করা হয় তাহলে আসলেই তাকে দরকার নেই, আমি বলবো আসলেই তার দরকার নেই। তাহলে রানাকে তার জায়গায় খেলানো হোক, 4-এ শ্রেয়াস, 5-এ ভেঙ্কি, 6 রানা এবং তারপরে চলুক। কিন্তু যদি রামানদীপকে তারা মনে করে না, তাহলে ভেঙ্কিকে বসানো যেতে পারে। কারণ ভেঙ্কি প্রথমত তার নিজের জায়গা পাচ্ছেন না, প্রথমত ওপেনিং জায়গাটা হারিয়েছেন, নারিন চলে এসেছেন, তারপরে রঘুবংশী এসে তার 3 নম্বর জায়গাটা খেয়ে নিলেন, যাই হোক তিনি ভালো খেলে এসেছেন অবশ্যই। শ্রেয়াস তো 4 নম্বরই থাকবেন, তাহলে ভেঙ্কি কোথায়? 5-এ নেমে যাচ্ছেন, ভেঙ্কির জায়গা 5 নয়, এবার তাকে আর কিছু করার নেই, 9-5, নয়তো তাকে নামানোর কোনো জায়গায় থাকছে না, তাহলে ভেঙ্কিকে খেলানোর দরকার নেই। 9 ভেঙ্কি, নয়তো রামানদীপ, তার জায়গায় নীতিশ রানা আসুন। আদারওয়াইজ ঠিক আছে, টিমটা ঠিকই আছে, আসলেই ঠিক আছে। যেভাবে 272 তুললো, 272 রানের পর যদি এই টিমটাকে নিয়ে প্রচুর ট্রোল হয় তাহলে তো মুশকিল, একটা দিন খারাপ যেতেই পারে। তার মানে এই নয় যে কলকাতা খারাপ খেলছে। সমস্যাগুলো থাকবে স্টার্কের বোলিং, হর্ষিত রানা চোট পেয়ে কোথায় চলে গেছেন জানি না, একটু সমস্যা হচ্ছে। বাট হর্ষিত বলুন বা তার জায়গায় বৈভব আরোরা আজকেও দুটো তুলেছেন। সাকিব হোসেন তো এখনো আসেননি। আবার আমি বলে রাখছি, সাকিব হোসেন আসলেই কিন্তু ভালো পেসার, যেদিন খেলবেন দেখতে পাবেন। হ্যাঁ, মায়াঙ্ক যাদবের মতন সেই লেভেল অব্দি পৌঁছাতে পারবে না, কিন্তু সাকিব হোসেন ভালো প্লেয়ার। দেখা যাক, ঠিকই আছে, কলকাতা সবই ঠিক আছে, দেখা যাক। আর চেন্নাইয়ের কথা তো বললামই, যেভাবে একটা টিম ম্যানেজমেন্ট, আপনি জাস্ট এই জায়গাতে দাঁড়িয়ে আরসিবির ম্যানেজমেন্টকে দেখুন, সেম জায়গাতে দাঁড়িয়ে আপনি আরসিবির ম্যানেজমেন্টকে দেখুন আর চেন্নাইয়ের ম্যানেজমেন্টকে দেখুন, আকাশ পাতাল ডিফারেন্স, আকাশ পাতাল ডিফারেন্স। ক্যাপ্টেন্সি দেখুন, চেন্নাইয়ের ক্যাপ্টেন্সি দেখুন আর আরসিবির ক্যাপ্টেন্সি দেখুন, কোনো মাথা মুন্ডু কিছু নেই। জাস্ট একটা বিরাট কোহলি আছেন বলেই যে এত হাইপ। যাই হোক, প্রত্যেকদিনই ঘুরে ফিরে আরসিবির কথাই মনে পড়ে। এই মুহূর্তে পয়েন্টস টেবিলের কথা যদি বলি, চেন্নাই রয়েছে 4 নম্বরে 5 ম্যাচে 6 পয়েন্ট, আরসিবি রয়েছে 9 নম্বরে 5 ম্যাচে 2 পয়েন্ট। শুধু পয়েন্টস টেবিলে নয়, আপনি গোটা ম্যাচে তাদের ইন্টেন্টের মধ্যে ডিফারেন্স দেখতে পাবেন। যাই হোক, তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাদের সবাইকে টাটা।